আজ আমাদের সঙ্গে যে আছে তার পরিচয় দেব, কিন্তু তার আগে একেবারে ছোট্ট যে বিষয়টা বলবো, কৃষি বিজ্ঞানী ছিলেন তিনি। কৃষি বিজ্ঞানী থেকে সরাসরি মন্ত্রিত্ব। আমরা এতদিন ধরে তাকে বেসিক্যালি যে প্রশ্নটা করব, প্রথম প্রশ্ন, যে আমরা এতদিন ধরে পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মন্ত্রীদের দেখেছি, এতদিন নয়, লাস্ট 15 বছর ক্ষেত্রে বিজ্ঞানী মন্ত্রী হয়েছেন এই রকমটা দেখিনি। আজ আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। তিনি মন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়, খড়দা বিধানসভার। তিনি একেবারে বিজেপি জয়ী প্রার্থী। নমস্কার কল্যাণবাবু। আমার প্রথম প্রশ্নটা একেবারে তির্যক প্রশ্ন বলতে পারেন, যে পশ্চিমবঙ্গে গত 15 বছর এই রকম নেই যে বিজ্ঞানী মন্ত্রী হয়েছে। আপনি বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, তারপর মন্ত্রী, কিভাবে দেখবেন বিষয়টা? মাঠের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কৃষক যাপন করেছি, কৃষি গবেষণা সম্প্রসারণের সঙ্গে যুক্ত থেকেছি এবং এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের সঙ্গে সামীপ্যে সান্নিধ্যে আসবার ফলে তাদের দুঃখ বেদনা, অন্নদাতাদের যে নিদারুণ কান্না, আত্মহত্যা, আলু চাষিদের আত্মহত্যা, এরকম একের পর এক যখন ঘটনাগুলো দেখলাম, চাষ করার পরে তা বিক্রি করে লাভ নেই, যা খরচ হচ্ছে সেটা উঠে আসছে না, হাহাকার, কৃষিক্ষেত্র থেকে কৃষকেরা অন্য পেশায় চলে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হলো কেবলমাত্র বিজ্ঞানের জগতে আমাকে আবদ্ধ থাকলে হবে না, হতে হবে ভগীরথ। অর্থাৎ ভগীরথের যে ভূমিকা, শিবের জটাজালে আবদ্ধ থেকে গঙ্গাকে তিনি মর্ত্যবাসীর কাছে বইয়ে দিয়েছেন। তো আমি একজন মানুষের কাজের জন্য, আমজনতার জন্য, বিভিন্ন উন্নয়নের জন্য যা বরাদ্দ আছে তা সংগ্রহ করে দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে কেন বইয়ে দেব না? একটা বিষয়, সেটা হচ্ছে যে এই কৃষি বিজ্ঞান বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই কৃষি বিজ্ঞানের মাধ্যমে আপনি যে রিসার্চ করছিলেন বা যে প্রজেক্ট আপনার আছে, সেইখান থেকে আপনি কৃষকদের জন্য অনেক কিছু করেছেন এর আগে। কিন্তু হঠাৎ কেন মনে হলো যে এই কৃষি বিজ্ঞান থেকে আমাকে বেরিয়ে গিয়ে কৃষকদের উপকার করতে হবে? আমি কৃষকদের সঙ্গে যুক্ত আগেও ছিলাম। ভারতীয় কিষাণ সংঘ বলে একটি সংগঠনের উপদেষ্টা ছিলাম দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে, এবং তাদের কার্যকর্তা হিসাবে রাজ্য প্রচার প্রমুখ সেই দায়িত্ব পালন করেছি। তাদের মুখপত্র ভারতীয় কিষাণ বার্তা সম্পাদনা করেছি। ফলে যে একেবারে যে এই জায়গাটা নতুন তা নয়, অর্থাৎ সাংগঠনিক কাজ, সেটা আমি কৃষি বিজ্ঞানী হয়ে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরেই করে আসছি কৃষকদের সঙ্গে। তার আগে আমি লোক সংস্কৃতি চর্চা করেছি এবং লোকজীবনের সঙ্গে মেশবার সুযোগ হয়েছে। ফলে আমার মনে হয়েছে যে কৃষি বিজ্ঞানী হিসাবে তিনি কৃষকের সঙ্গে থাকতে থাকতে আরও বৃহত্তর জগৎ। এটা তো ঘটনা যে আমাদের রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 65% কৃষিজীবী। তো তার থেকে আরেকটু বেরিয়ে এসে আরও বড় পরিবার, বৃহৎ পরিবারে আমি উপস্থিত হলাম। তো এটা আমার মনে হয় না আমি নতুন কিছু করেছি। আমি তাদের সঙ্গে থাকতে থাকতেই এই রাজনীতির জগতে আমি পদার্পণ করলাম। কল্যাণবাবু, যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা কঠিন হতে পারে, আপনার কাছে মনে হতে পারে, কারণ আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে। আমরা আপনার সম্বন্ধে যখন একটু পড়াশুনো করছিলাম, আমি যেটা পেয়েছি বা দেখেছি, সেটা হচ্ছে যে আপনি অত্যন্ত ডিসিপ্লিনড। এই ডিসিপ্লিনড এটা কীভাবে, এটা কি রহরা রামকৃষ্ণ মিশনের জন্য? আপনি পড়াশুনো বোধহয়, স্কুলিং বোধহয় রহরা রামকৃষ্ণ মিশন থেকে, সেই জন্যই কি? দেখুন, আমাদের তখন জীবনচর্যা, মানসচর্চা একটা ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো। এই সকালবেলায় 4:30 সময় ঘুম থেকে ওঠা, প্রেয়ারে যাওয়া, মন্দিরের কাজকর্ম করা, ফিরে এসে একটু জলযোগ করে পড়াশোনা করা, তারপরে স্নান করে স্কুলে যাওয়া, ফিরে এসে বাগানের কাজ,
আবার ফের মন্দিরে যাওয়া, পড়াশোনা, অর্থাৎ রামকৃষ্ণ মিশন আমাদেরকে শিখিয়েছে কোনো কাজই ছোট নয়। বাথরুম পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, পরিবেশন করা, ফুল তোলা, মালা গাঁথা, মন্দির পরিষ্কার করা, সবই করেছি। এবং সেটা একেবারে সময়ের সঙ্গে মানে মিলিয়ে করতে হয়েছে। মানে ওখানে 5 মিনিট এদিক ওদিক হওয়ার বিষয় নেই। 4:30 উঠতে হবে তো 4:30, রাতে 10:30 ঘুমোতে যেতে হবে, মানে 10:30তেই যেতে হবে। কিন্তু কল্যাণবাবু, এইখানে আপনাকে একটু থামিয়ে জিজ্ঞেস করতেই হবে আমাকে, সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করতে গেলে আপনাকে তো সময় মেনটেন করে হবে না, মানে রাজনীতিতে সময় মেনটেন করে হবে না, আশা করি সময় মেনটেন করে করা যাবে না। সেক্ষেত্রে দেখুন, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। সেখানে কিন্তু আমরা যে কোনো কার্যক্রম একেবারে সময় ধরে আমরা শুরু করবার পক্ষপাতী এবং তা করে থাকি। বিভিন্ন যে কার্যক্রম হয় একেবারে সময় ধরে। তো রাজনীতিতেও আমরা কিন্তু যথাসম্ভব সময়ের সাথে সাথে আমরা চলার চেষ্টা করব। তার কারণ প্রত্যেকটা সময় মূল্যবান। এই যে সময় মেনটেন করে আপনি কাজ করবেন, এটা অত্যন্ত ভালো কথা। যে গত কয়েক বছর ধরে পিছিয়ে পড়েছে কৃষিক্ষেত্রে, সেটাও একেবারে দৃশ্যমান। কিন্তু যেটা বিষয়, মন্ত্রী হয়ে গুরুদায়িত্ব পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, প্রায় 26,000 ভোটে জিতেছেন। প্রথম 3টে কাজ দফতর পেয়ে কি হতে পারে, বা একেবারে কি হতে পারে প্রথম 3টে কাজ? আমরা আমাদের সংকল্পপত্রে স্থানীয়ভাবে উন্নয়ন কোন পথে করব মানুষের সঙ্গে কথা বলে তার তালিকাবদ্ধ করেছি এবং লিখিত আকারে জনসাধারণকে তা উপস্থাপনও করেছি। তো সেখানে মানুষের চাহিদা আমরা দেখেছি যে প্রথম সমস্যা খড়দা স্টেশন রোডে সংকীর্ণ যে রাস্তা, তীব্র যানজট, অফিস টাইমে হাঁসফাঁস করা অবস্থা। সেই সময় যদি কোনো অ্যাম্বুলেন্স থাকে, সেই পেশেন্টের খুব দুর্দশা হয়। আমার মা এখানে আটকা পড়েছিলেন প্রায় 20 মিনিট। মা প্রয়াত হয়েছেন গত বছরই। আমি জানি দুঃখ বেদনাগুলো কী। তো এখানে একটা ওরাল ব্রিজ যদি করা যায়, দীর্ঘদিনের দাবি, এটা আমাকে করতে হবে, আমাদের করতে হবে কাজটা। এবং এ কাজটা শপথ নেওয়ার পরে, বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পরে আমি তার প্রপোজাল পিডব্লিউডির কাছে জমা দিয়েছি। এর সঙ্গে সংশ্লিষ্ট সিএমওর যে আধিকারিক, তার সঙ্গে কথা বলেছি, জমা দিয়েছি। তো এছাড়াও আরও অনেক সমস্যা আছে, সাধারণ মানুষের চাহিদা আছে। স্থানীয় যে বলরাম হাসপাতালের মান উন্নয়ন, এখানে যে নিকাশি খাল আছে, খড়দহ খাল, তার নাব্যতা পরিষ্কার করে যাতে জল যন্ত্রণা না হয়। তার কারণ বিগত শাসনে আমরা দেখেছি যে কলে জল নেই অনেক জায়গায়, রাস্তায় দুয়ারে জল। এ অদ্ভুত পরিস্থিতি। সামান্য বৃষ্টিতে জল জমে যায়, মশার আতুর ঘর, প্রজনন ক্ষেত্র, এই জায়গা থেকে বার করতে হবে। অর্থাৎ এই যে ডেঙ্গুতে অনেক খালটা সংস্কার করতে হবে। এছাড়া এখানে গ্রামীণ হাসপাতাল রয়েছে, বন্দিপুর হেলথ সেন্টার, তার মান উন্নয়ন করতে হবে। স্থানীয় মানুষের দাবি সেখানেও একটা ট্রমা কেয়ার ইউনিট করতে হবে। এছাড়া কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে। পাশাপাশি আমরা এটাও দেখছি যে মন্দিরময় খড়দহ এবং পার্শ্ববর্তী যে পানিহাটি যুগ্ম শহর, যার ঐতিহ্য কয়েকশো বছরের পুরাতন, প্রায় 550 বছরের পুরাতন। শ্রী চৈতন্যদেব, তারপরে নিত্যানন্দ মহাপ্রভু, তার সহধর্মিণী জাহ্নবা দেবী, তার পুত্র বীরভদ্র খড়দহতে অবস্থান করেছেন। নিত্যানন্দের পরিবার এখানে অবস্থান করেছে, তাকে ভুলে গিয়েছি। আমরা সংকল্পপত্রে বলেছি জাহ্নবা দেবীর নামে একটি মহিলা মহাবিদ্যালয় এখানে গঠিত হবে। সেই সঙ্গে টেম্পল ট্যুরিজম হবে, মন্দির কেন্দ্রিক পর্যটন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, তিনিও এই স্বপ্ন দেখেন, করে দেখিয়েছেন মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের কীরকম জোয়ার আসতে পারে। তো আমরা যুগ্ম শহর খড়দহ এবং পাশের পানিহাটি বলবো, সোদপুর স্টেশন, সোদপুর যে কোন অর্থে ব্যুৎপত্তিগত কারণ আমি ঠিক বলতে পারবো না, তবে তার থেকেও বেশি পুরনো যে পানিহাটি, যেখানে চৈতন্য জীবনী গ্রন্থগুলোতে এই খড়দহ পানিহাটির কথা আছে। তো সোদপুর স্টেশন, আমি তো মনে করি সোদপুর স্টেশনের নাম পানিহাটি হওয়া দরকার।
আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির বেশ কিছু ওয়ার্ড আছে খড়দা বিধানসভার মধ্যে পড়ে, ফলে আমারও দাবি জানানোর অধিকার আছে। তো খড়দহ আসলে শ্রীপাঠ খড়দহ, আমার তো মনে হয় খড়দা নামকরণের সঙ্গে স্টেশনের নামকরণের মধ্যে সামনে যদি শ্রীপাঠ কথাটা সংযোজন করা যায়, তাহলে মন্দির, ভারতবর্ষের মন্দির পর্যটন শিল্পে খড়দা পানিহাটির নাম আসবে। এখানে যদি দূরপাল্লার ট্রেনগুলো আইদার পানিহাটিতে অথবা খড়দাতে মানে দাঁড় করানো যায়, তাহলে বহু তীর্থযাত্রী এখান থেকে যাতায়াত করে এই জায়গাটাকে সমৃদ্ধ করবেন। আর পর্যটন মানেই বহু লোকের কর্মসংস্থান, গরিব মানুষের কর্মসংস্থান, টোটো অটো চালকদের, এখানে যারা আবাসনের বিষয়ে অনেক দোকান হবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এই দুটো শহরকে কেন্দ্র করে যে গঙ্গার তীর, তার সৌন্দর্যায়ন করা, সেটাকে সাজানো গোছানো, ওয়াটার মেট্রো করা, যাতে এখানে দূরান্ত থেকে নৌপথেও আসতে পারে। বিগত সরকারগুলোর আমলে যারা বাহুবলী, যারা কাটমানিবাজ, যারা সিন্ডিকেট রাজ চালায়, যারা তোলা তুলতো, তারা তো রূপ বদল করে এগুলো তুলতেই থাকতে পারে। আমরা সজাগ আছি, সচেতন আছি, খড়দহকে অশান্ত হতে দেব না, এখানে কাউকে তোলা তুলতে দেব না। এটা আতঙ্কময় খড়দহ, আতঙ্কমুক্ত খড়দহ হবে, জনগণের সুখে, জনগণের হিতে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। কিন্তু এটাও মনে রাখি, সবকা হিসাব কিন্তু আমরা বুঝে নেব। একদম আমার শেষ প্রশ্ন এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে আপনি অত্যন্ত ডিসিপ্লিনড, যেটা আমি বলছিলাম, এবং আপনি অত্যন্ত অর্গানাইজড, যেটা আমরা জেনেছি। আপনি মন্ত্রী হয়েছেন, বিভিন্ন জায়গায় আপনার যেতে হয়, আপনাকে সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আপনি ফুল নিতে পছন্দ করেন না, কেন? আমি ঠিক ব্যাখ্যাটা অন্যভাবে মানে ব্যাখ্যাত হয়েছে। সেটা হচ্ছে আমি সংবর্ধনা নিতে চাইছি না এই কারণেই, তার কারণ এই জয়টা জনতা জনার্দনের হয়েছে, আম জনতার জয় হয়েছে। আমি একটা দলীয় প্রতীকে, দলীয় মানে অবয়বে থেকে আমি এই জয় পেয়েছি, কিন্তু এই জয় তো আসলে মানুষের জয়। তারাই তো আনন্দে থাকবেন, সুখে থাকবেন, তারাই আনন্দ করছেন। জয়টা উৎসর্গ তাদেরকেই করেছি। তাহলে সম্বর্ধনা কে পাবে? জনগণের পাওয়া উচিত। তো আমি ফুলমালা নিয়ে কি করব? আর ফুলের বিষয়ে আমার একটা সুনির্দিষ্ট কথা আছে, এ তো দেবতার জন্য ফোটে, আপনি জানেন। সাজসজ্জা পরিবেশকে একটা সৌকর্যময় করা, সৌন্দর্যময় করার জন্য ফোটে। আমি তো যা কাজ করছি জনগণের জন্য, আমায় যেন না করি প্রচার আমার আপন কাজে। সিনেমার স্টাইলে তিনি মনে করালেন এবং তিনি বললেন বা বার্তা দিলেন যে ফুল নয় বা সংবর্ধনা যদি দিতে হয় তাহলে গাছ দিয়ে দিন। একেবারে নতুন বার্তা, চ্যালেঞ্জিং বার্তা, এবং একেবারে কৃষিমন্ত্রী, মন্ত্রিত্ব থেকে বলা ভালো যে তিনি ছিলেন কৃষি বিজ্ঞানী এবং সেখান থেকে মন্ত্রিত্ব। এই জার্নিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা একেবারে পরিষ্কার কল্যাণবাবুর কথা। কল্যাণবাবু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার।